শুভ সন্ধ্যা। আজকে এই আয়োজন যারা করেছেন সংস্কৃতি বাংলা এবং যারা এই বইটা করবার জন্য এত সময়, এত শ্রম এবং এই সময় আর শ্রম দেওয়ার পেছনে যেটা মূল কারণ, এত ভালোবাসা, এত টান, এত মায়া দিয়ে যারা এই আয়োজনটা করার জন্য এত কিছু গুছিয়েছেন, তাদেরকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কারণ এইটাকে ঘিরেই তো আমাদের আজকে এখানে সমবেত হওয়া, এবং এই সমবেত হতে পেরে সত্যিকার অর্থে আমার নিজের বিশেষ ভালো লাগা কাজ করছে। কারণ একটু আগে লুৎফুল ভাই বা বোধ হয় যিনি সরস্বতী মোহাম্মদ, তিনি বলছিলেন যে আসলে আমাদের সমাজের মধ্যে রাজনৈতিক কারণে যে বিরাট একটা ব্যবধান রচিত হয়ে গেছে, এই ব্যবধানটা আসলে কেবলই রাজনৈতিক ব্যবধান নয়, আমাদের বোধের ভিতরে, আমাদের চৈতন্যের ভিতরে যে রাজনৈতিক একটা ভীষণ রকম রক্তের এপার ওপারে আমরা যে দাঁড়িয়ে রয়েছি, সেখানে আজকে এই একই কক্ষের ভেতরে আমি যখন আবারও এসে এপক্ষ ওপক্ষ, আমি আর কোনো রকমের মানে ট্যাগিং টার্ম ব্যবহার করছি না, এপক্ষ ওপক্ষ দুপক্ষেরই মতাদর্শ লালনকারী বা ধারণকারী ব্যক্তিদেরকে দেখতে পেলাম আমাদেরই সময়ের বা আমাদেরই সাহিত্যের সারথি বা আমাদেরই সাহিত্যের মানুষ। তার গ্রন্থ, তার মরণোত্তর 3 দশক পরে তার বন্ধুরা তাকে স্মরণ করছেন। অর্থাৎ আমরা কিছু জিনিস ভুলে যেতে চাই না, কিছু জিনিস মনে রাখা, আমরা মনে রাখতে চাই বা না চাই, আমাদের মনে পড়ে। অর্থাৎ মনে পড়া আর মনে করায় একটা অনেক বড় ব্যবধান রয়েছে, যা আমরা না চাইলেও আমাদের মনে পড়তেই থাকে। তার মানে এর পেছনে কিছু রয়েছে, যেখানে আমার একটা খানিক না জানা, হয়তো আমি ভাবছি না জানা, কিন্তু সত্যিকার অর্থে সেখানে কারণও রয়েছে। আর কারণ খুঁজলে আমরা তো তা ভালো করে দেখতে পাওয়ার কারণ মানে ব্যাপার ঘটবে। বুদ্ধ তো বলেই গেছেন যে জগৎ দুঃখময়, এটা একটা সিদ্ধান্ত, তিনি জানিয়ে গেছেন সিদ্ধান্ত দুঃখময়। কিন্তু পরে তিনি আবার ব্যাখ্যা দিয়ে বলেছেন দুঃখের কারণ আছে, কারণটা যদি তুমি খুঁজে পেতে বার করতে পারো তাহলে দুঃখের বিনাশও আছে। এখন কে কোথায় মনোনিবেশ করবেন সেটা আবার নির্ভর করে কোন ব্যক্তির কোন ঘাত বা কোন ঝোঁক, তার উপরে বোধহয় নির্ভর করে। আমি যখন শামীম কবিরের কবিতাগুলো পড়ছিলাম, মানে আমাকে যখন বইটা পাঠানো হলো, পাঠানোর পর আমি না আসলে আগে গদ্যগুলো পড়িনি। যারা এখানে, আমি যদি ভুল না করি, 27-28টার মতন গদ্য রয়েছে, একটা নুরুল আলম আতিকের একটা ছোট ওনার চিত্রনাট্যের মতন রয়েছে, রাইহান রাইনের একটা গল্প রয়েছে, ওনার কবিতা, স্মৃতি, ওনার চিঠি, ওনার ছবি আঁকা আঁকি, সব কিছু রয়েছে। কিন্তু আমি আসলে ওগুলো কিছুই দেখিনি, পড়িও নি। আমি আগে ওনার কবিতাগুলো পড়েছি, তারপর নবের আপাকে বললাম যে আপার কাছে কোনো PDF আছে কিনা আরও বড় কোনো কালেকশনের। তারপর আপা আমাকে একটা ওনার যে শ্রেষ্ঠ কবিতার যে সংগ্রহটা, ওটা আমাকে পাঠালেন। ওখান থেকেও আমি দেখবার চেষ্টা করলাম, এবং করে আমার কাছে যেটা মনে হলো যে যেখান থেকে আমি শুরু করেছিলাম, যে ঝোঁক প্রত্যেক মানুষেরই মধ্যে বোধ হয় আমাদের চেতনের ভিতরে বা চৈতন্যের ভেতরে বা আমাদের অস্তিত্বের ভেতরে কিছু একটা ঝোঁক থাকে। আমরা কেউ কেউ সচেতনভাবে, যেটাকে যদি ইংরেজি টার্ম দিয়ে প্রপারলি বলতে চাই, কনসিয়াসলি আমরা হয়তো ওই ঝোঁকটাকে কেউ কেউ চিহ্নিত করতে পারি, এবং সেই ঝোঁকটা যদি আত্মবিনাশী হয়, ক্ষতিকারক হয়, সেটাকে আমরা আবার মুক্তির জন্য নানান রকমের বন্দোবস্ত ব্যবস্থা চাইতে পারি, করতে পারি। কিন্তু সেই ঝোঁকটাকে আমরা যদি সতর্কভাবে, সচেতনভাবে, অর্থাৎ কনসিয়াসলি যদি চিহ্নিত করতে না পারি, তখন না একটা টানা পোড়েন ব্যক্তির মধ্যে তৈরি হতে পারে। একটা নোক্তার মতন এই কথাটা আমাদের বোধহয় মনে রাখা ভালো। আর এর বাইরে শামীম কবিরের কবিতাগুলো এর মধ্যেই কয়েকটা পড়া হয়েছে। নিশ্চয়ই কবি মাত্রই বা যিনি লেখেন বা যিনি শিল্পের যে কোনো একটা মাধ্যমের সঙ্গে জড়িত রয়েছেন, নিঃসন্দেহে সেই মানুষটি তার সংবেদনশীলতার
জায়গায় আমাদের অপরাপর অন্য সকল মানুষের চেয়ে অনেক বেশি তার বোধের ভেতরে আলোড়নটা চলে। এখন সেই বোধের আলোড়নটা যখন আমাদের ভেতরে গভীর থেকে গভীরতর হয়, নানান রকমের স্তরের ভেতর দিয়ে অনেক অনেক স্তর আমাদের ভেতরে, বোধের ভেতরে, এখন যে মানুষ যত গভীরভাবে আমরা বোধ করি, সে মানুষের বেদনাও তত অপার। এবং এই যে অপার বেদনা, এই অপার বেদনার কথা বলতে গেলে আমার খুব প্রিয় একটা সিনেমা আছে, এনি হল। ওই এনি হলের মধ্যে একটা চরিত্র আছে, ওই চরিত্রটা খুব ছোট একটা ছেলে আর কি, তখনও সে কিশোর হয়নি, ওরকম একটা বয়স। তো সে হঠাৎ করে না পড়ালেখা বন্ধ করে দিয়েছে। তো তার মা তাকে অনেক অনেক মানে গঞ্জনা দিচ্ছে যে তুমি পড়ছো না কেন, ব্লা ব্লা ব্লা। ওই ছেলে পড়বে না, তো ওকে নিয়ে গেছে ডাক্তারের কাছে। তো ডাক্তার ওকে শান্ত মতন জিজ্ঞেস করলো যে কি ব্যাপার বাবা, তুমি কেন পড়ালেখা করতে চাও না? মা বলছে তোমার এত অমনোযোগ। তো ছেলেটা বললো, দ্য ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং। ডাক্তার তো ভেবা জায়গা খেয়ে বসে রইল, আর মা পাশ থেকে একটা মুখ ছামড়া দিয়ে বললো, ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং, তাতে তোর কি আসে জায়গাটা? তুই তো আছিস আমেরিকার এই শহরে, এই শহর তো আর এক্সপান্ড হয়ে ভেঙে চলে যাইতেছে না। তো মা ওইটুকু বলে থামলেন। পরে আর আমি বাকি আলোচনায় যাচ্ছি না। তার মানে যার বোধের ভেতরে যত বেশি লেয়ার, যত বেশি গভীরতর আমাদের বোধের সঠিক টার্মটা কি হবে, মাত্রা বা হোয়াটএভার, আপনি নিজের মতন করে একটা শব্দ বসিয়ে নিতে পারেন আপনার বোধ অনুযায়ী। তার মানে তার বেদনা আসলে তত অপার, তার আনন্দও অপার বটে। যার সেন্সেসগুলো যত বেশি তীব্র, তার অনুভব করবার, অর্থাৎ বোধ করবার এবং কিছু ক্ষেত্রে প্রকাশ করবার অনুভব করবার এবং প্রকাশ করবার দুইটারই ধরনটাও বড় তীব্র হয়। কারণ সে দেখে বিস্তর, সে বোধ করে বিস্তর, ফলে তার বলবার জন্য তাড়নাও থাকে বিস্তর। যেমন বাঙালনামা যিনি লিখেছিলেন, কি যেন ভাইয়া বাঙালনামা লিখেছিলেন, আমাদের তপন রায়চৌধুরী, ওনার বইয়ে একটা খুব মজার একটা কথা আছে। উনি বলছেন যে মানুষের যখন বয়স কম থাকে তখন মনে হয় কি চোখের মধ্যে তার রং বেশি থাকে, সে যা দেখে অনেক রঙিন করে দেখে। আর বয়স হতে হতে মনে হয় কি তার চোখের এই রংটা মুছে যেতে থাকে, রঙের ছটাটা যেহেতু হারিয়ে যেতে থাকে, ফলে মনে হয় সে যা দেখে ওই দেখাটাও ধীরে ধীরে রং কমিয়ে আসতে থাকে। উনি ওইখানে পরে কিছু বৈজ্ঞানিক টার্ম ব্যবহার করেছেন, ব্যাখ্যা দিয়েছেন, আমি আমার ভাষায় আমার মতন করে বললাম আর কি। অর্থাৎ আমরা যত বেশি সময় ধরে বাঁচি, তত বেশি সময় ধরে আমাদের বোধের ভিতরে, কেন আমি বারবার বোধ শব্দটায় ব্যবহার করছি, আমরা যারা বলে না ইগনোরেন্স ইজ ব্লেস, সত্যি ইগনোরেন্স ইজ ব্লেস। যে মানুষ একটা ধরা বাঁধা ছকের মধ্যে থেকে খাচ্ছি দাচ্ছি, প্রেম করছি, বিয়ে করছি, বাচ্চা বিয়ে হচ্ছি, তারপরে আমি যে ধর্মেরই হই না কেন, সে ধর্মে আল্লাহ, খোদা, ভগবান, ঈশ্বর, হোয়াট এভার তার কাছে নিজেকে সমর্পণ করছি, তারপরে একদিন আসসালা বিস্তা গেলাম, বিদায়। এই তো রেসিপিটা না, জীবনের রেসিপিটা তো খুবই এরকম। আপনি মহাকালে, আমরা তো আসলে টাইম ট্রাভেল করতে পারি না ওভাবে, কিন্তু ধরেন আমরা সিনেমা, এখন তো কম্পিউটার বা মোবাইলের কারণে ধরেন আমরা খুব যদি একটু এই আগে যেতে চাই, ধরেন আমরা আজকে থেকে 1000 বছর ভবিষ্যতে চলে যেতে চাই, যদি এরকম সময়টাকে টান দিয়ে চলে যেতে পারতাম, তাহলে হয়তো ভবিষ্যতের কোন শামীম কবির কোন বেদনাটা বোধ করবেন, কেন করবেন, সেটা দেখে ফেলতে পারতাম। আবার আমরা যদি 1000 বছর পিছনে এরকম করে সময়টাকে জাস্ট টেনে নিয়ে যেতে পারতাম, তাহলে হয়তো জীবনানন্দ তার সময়ে দাঁড়িয়ে যখন বলছেন অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, তারপর ঘুরে ঘুরে তবু প্রাণের মধ্যে যে অপার ক্লান্তি, সে তো আমার দূর হয় না, হচ্ছে না। কিন্তু তিনি আবার শেষমেশ আমাদের যেই জায়গাটায় উপনীত করেন, তিনি দেখান দুদণ্ড শান্তি।
অর্থাৎ আমরা সকলেই সেই দুই দণ্ড শান্তি খুঁজে বেড়াচ্ছি। এনি হলের যে ছোট্ট ছেলেটা, ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং, অর্থাৎ এর মিনিংটা কি? আরে ভাই, ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং, সব কিছু ভেঙে চুরে একদিন হারিয়ে যাবে, তো আমি পড়ালেখা করে কী করবো? অর্থাৎ এক্সিস্টেন্সিয়াল যে ক্রাইসিস আমরা ফিল করি, আমি আর দার্শনিক অত শত আলাপে যাচ্ছি না, এই ক্রাইসিসটা তো একজন যিনি চিন্তার জগতের সঙ্গে সম্পৃক্ত, যিনি শামীম কবিরের মতন, যিনি আত্মহননের পথ বেছে নিয়েছিলেন, যিনি জগতের যতই ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ে আমরা বলি না কেন, তিনি তো সেটাকে আপনারা যারা সিনেমা মানে ফটোগ্রাফি বা এইগুলোর সঙ্গে একটু যদি জড়িত থাকেন জানেন যে আপনি জুম ইন করতে 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 আপনি একদম পরমাণুর ভিতরেও এখন গ্রাফিক্সের সুবিধা নিয়ে সুবিধা নিয়ে আপনি ঢুকে যেতে পারছেন। অর্থাৎ আপনি যত বেশি জুম ইন করতে পারছেন তত বেশি আপনার চিন্তার লেয়ারও তো তত বেশি। তো সেই জায়গা থেকে আমি কানেক্ট করার চেষ্টা করেছি ওনার কবিতাগুলোর সঙ্গে। অর্থাৎ কবি তো তিনি প্রস্থান করেছেন, স্বেচ্ছায় তিনি প্রস্থান করেছেন, এবং আমার ব্যক্তিগত একটা অবস্থান আছে এই স্বেচ্ছা প্রস্থান নিয়ে। প্রথম কথা হচ্ছে, জীবনের মালিক আমরা তো সংসারে যদি আল্লাহ ঈশ্বর ভগবানের কথা বা আধ্যাত্মিক আলাপ সালাপে না যায়, তাহলে জীবনের মালিক, জীবনটা যিনি যাপন করছেন তিনি, তাই তো? তাই নয় কি? হ্যাঁ কি না? তো জীবনের মালিক যদি তিনি হন, তিনি যদি একটা জমির মালিক হন, সিদ্ধান্ত নিতে পারেন আজকে আমি জমিটা আমার জন্য রাখছি, আমার আর ভালো লাগছে না বা এখানে পোষাচ্ছে না, অন্য দেশে চলে যাবো, বেঁচে টেচে দিয়ে আমি চলে গেলাম, এই তো আমারই সিদ্ধান্ত, জমির মালিকের সিদ্ধান্ত। এখন কোনো কারণে যিনি জীবনের মালিক, তিনি যদি আর জীবনের ভার বইতে না চান, আপনি কোন পাদ্রী হে তার জ্ঞানের কথা শোনানোর, স্বর্গ আর নরকের কথা শোনানোর? আপনি তো তার জীবনের ভার নেন নাই। তার জীবনের পাশে এসে ওই জীবনানন্দজি বলেছিলেন, পাখির নিড়ের মতন চোখ তুলে একজন জিজ্ঞেস করেছিল এতদিন কোথায় ছিলেন, বা দুই দণ্ড যে শান্তি। একটা মানুষ জীবনের চাপে তাপে আমরা এত কিছু ভিতরে বহন করি, কিন্তু বাইরে আমাদের খুব সুবেশ। কেউ জিজ্ঞেস করলে আমরা আসলে পরবর্তী আর আলোড়নের ভিতরে যেতে চাই না বলে হয় মুচকি করে হেসে দিয়ে বলি যে ভালো আছি, ভাই কেটে পড়ো। এর বাংলা কথা হচ্ছে ভাই কেটে পড়ো, আমি আর তোমার সঙ্গে নাই, অত আলাপে আমার যাওয়ার আগ্রহ নেই। কিন্তু যে তোমার প্রাণের মানুষ, কাছের মানুষ, তাকেও যদি তোমার জীবনের বোধের দুঃখের দিনে বা তোমার এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, দার্শনিক একটা সংকটের সময় তুমি যদি তাকে পাশে না পাও, সে তোমাকে ক্রমাগত জ্ঞানের কথা বলতে থাকে, তোমাকে বৈষয়িক সাফল্য অর্জন করতে হবে। যেমন ধরা যাক শামীম কবির, ভাইয়া তো ক্যাডেট কলেজে পড়েছেন, ভাইয়া খুব ভালো করে জানেন যে ক্যাডেট কলেজের কালচারটা কীরকম। ইউ হ্যাভ টু বি ম্যাচো, ইউ হ্যাভ টু বি অ্যাচিভার, তাই না ভাইয়া? ইউ হ্যাভ টু বি। এখন ওইখান থেকে শামীম কবির উনি ক্যাডেট কলেজে পড়েছেন, একটা পর্যায়ে তিনি রাষ্ট্রীয় মানে ওনাকে কলেজ থেকে বিদায় দেওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, উনি চলে গেছেন। এখন দেখুন, ওই বয়সের একটা ছেলে 18 হয়েছে কি হয়নি, যাকে ওই ক্লাস 7-এ বাড়ি থেকে চলে যেতে হয়েছে জীবনের একটা উজ্জ্বল কিছু প্রাপ্তির আশায়। সেই তো, আপনি যদি ওই প্রাপ্তির হিসেব না করেন, সংসারে কোনো মা, কোনো বাবা, কোনো শিশু তার আপনজনকে ছেড়ে দূরে কোথাও চলে যেতে চায়? আপনি নিজের ছেলে মেয়েকে জিজ্ঞেস করেন, চাইবে না, কেউ চাইবে না, কেউ চায় না। অর্থাৎ নারীর টানের চেয়েও, প্রেমের টানের চেয়েও তাহলে সংসারে কড়ির টান, তাই না? টাকা কড়ি আর মান ইজ্জত আর তোমার কি পদ আর পদবি, সেগুলোর টান অনেক বেশি। তুমি তোমার ছেলেকে বাস্তবতার কারণে হোয়াট এভার ইট ইজ, যেই টার্মে আমরা দিই না কেন, তাকে আমরা দূরে একটা জায়গায় দিলাম, তাহলে ওই শিশুটার মনোজগৎটা আপনি চিন্তা করেন, সে যদি আরও সংবেদনশীল শিশু হয়, যে পাখির ডাক শুনে তাড়িত হয়, ভোরের শিশির দেখে তাড়িত হয়, রাতের চাঁদ ওনার কবিতায় আছে, চাঁদ ভেঙে চুরচুর হয়ে জলের মধ্যে মিশে গেল, না আছে না ওনার এরকম কবিতায় রয়েছে। তাহলে সেই শিশুটা তো হঠাৎ করে, মানে ওই যুবক হঠাৎ করে একদিন তার দিব্য দৃষ্টি পাওয়ার মতন করে তো উনি কবিত্বের উদয় তার মধ্যে ঘটেননি। কবিত্বের উদয় তো তার মধ্যে শৈশব থেকেই একটু 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 করে ঘটেছে, এবং সময়ে এটার পরিস্ফুটন ঘটেছে, উদ্গত হয়েছে। এখন তাহলে ওই শিশুটা এরকম একটা ক্যাডেট কলেজ, এরকম একটা ম্যাচো কালচার, ইউ হ্যাভ টু সার্ভাইভ, ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ এভরি সিঙ্গেল টাইম। তাহলে ওই মানুষটা, ওই শিশুটা ধীরে ধীরে তার কৈশোর অতিক্রম করা, তার যৌবনে পদার্পণ করা, তারপরে আবার যখন তার অ্যাচিভ করার সময়, উনি এত ভালো রেজাল্ট করেছেন, তারপরে স্বাভাবিকভাবেই
প্রত্যাশার একটা চাপ আছে তার উপরে, ছিল পরিবার থেকে বা বন্ধু বান্ধব বা নিজের কাছে, ছিল তো না, চাপ তো ছিল, প্রত্যাশার চাপ। তো সেই প্রত্যাশার চাপ থেকে উনি আবার কলেজ থেকেই 9 পেয়ে গেলেন। উনি ওখানে কম্পারেটিভলি মানে তুলনামূলকভাবে রাজধানী শহর থেকে দূরে একটা মফস্বল শহরে একটা কলেজে পড়লেন। এবং তার যে দেখুন একই বয়সের সেই সময়ে 90s-এ আপনারা যারা যারা লিখেছেন, মানে আমি আর কারোর নাম এককভাবে বলছি না, দেখুন আপনারা যেই লেয়ারের অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছেন, ওই সেম বয়সে শামীম কবির তো একই রকমের শারীরিক ভ্রমণের ভিতর দিয়েও যাননি, একই রকমের মনোভ্রমণের ভিতর দিয়েও যাননি, অর্থাৎ তার অভিজ্ঞতাটা ভিন্ন ছিল। কেন আমি এই জায়গাটায় গেলাম, এবারে আমি এই যে প্রবন্ধগুলো আছে, প্রবন্ধগুলোতে 27-28টা প্রবন্ধ আছে। ওবায়দ আকাশ তার প্রবন্ধে একটা জায়গায় লিখেছেন যে শামীম কবির না সময়ের চেয়ে অনেক এগিয়েছিল, সে অপরিণত বয়সে পরিণত কবিতা লিখতে শুরু করেছে। চলেন আবার এনহলের ওই ডায়লগটাতে ফেরত যাই। পরিণত আর অপরিণত, এই যে আমরা স্কেল দিয়ে মাপি, আমাদের কাছে স্কেলটা হচ্ছে বয়স, কিন্তু বয়স এমন একটা বয়স কোনো ধ্রুবক কিছু নয়, এটা চলক। আমরা যেরকম যখন আপনারা যারা গরু খাসি খান, গরুর মাংস রান্না করতে যদি চুলায় এমনি চড়ান, ঢিমে তালে রান্না করতে করতে ও 2 ঘন্টা লাগবে, কিন্তু আপনি যদি প্রেশার কুকারের ভিতরে দিয়ে দেন, এটা টেক অনলি 20 মিনিটস, তাই না? 20 মিনিটের মধ্যে আপনার গরুর মাংস রান্না হয়ে যাবে। তাহলে জীবন যখন কাউকে এরকম ইয়ের ভিতর দিয়ে প্রেশার কুকারের ভিতর দিয়ে নিতে থাকে, আপনার বয়স 40 কি 80 ডাজন্ট ম্যাটার। হ্যাঁ অবশ্যই মানে কোন লেয়ারে ম্যাটার করে আর কোন লেয়ারে ম্যাটার করে না, এই জায়গাগুলো আমরা যদি অনুধাবন না করি তাহলে কবির কবিতা আমরা কেমন করে বুঝবো? আর কবির কবিতাই যদি আমরা না বুঝি তাহলে কবিকে এইবার কি বুঝবো, আর এই বোঝার উদ্দেশ্যটাই কি, এই সময় খরচের সময় ক্ষেপণের উদ্দেশ্যটাই কি? এবং সেই জায়গা থেকে আরেকজনের আরেকটা প্রবন্ধ আবার এখানে যারা লিখেছেন প্রত্যেকেই কেউ না কেউ ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে বন্ধুত্বের বন্ধনে ছিলেন, ভালোবাসার বন্ধনে ছিলেন, মায়ার বন্ধনে ছিলেন, সময়ের সহযাত্রী হিসেবে সাহিত্য এবং দর্শনের বন্ধনে ছিলেন। তারা এত বছর পর 3 দশক পরে এসে তাকে আবার ফিরে দেখছেন। কেন দেখছি আমরা, কেন দেখতে চাই? সেই জায়গা থেকে যদি বলি, একজনের কুমারদার লেখাটা আমার খুব ভালো লেগেছে। কুমারদা এখানে আছেন, আমি যার কথা বলতে চাইছি আশিক মুস্তাফা। ওনার লেখাটায় উনি খুব মানে ওনারা তো একই সময়ের মানুষ ছিলেন। উনি বলছেন দেখেন ওই সময়টা রাত দিন আমরা পিডি নিয়ে পড়ে থাকতাম, ডিপ্রেশনে ছিলাম, তারপরে আমাদের মানে আমরা একটা উত্তুঙ্গ অভিজ্ঞতার ভিতর দিয়ে যাচ্ছি, এই আবার একদম তলানিতে নেমে যাচ্ছি। এই তার মূল বক্তব্য, যে এরকম একটা ভাঙচুরের ভিতর দিয়ে ক্রমাগত আমরা গিয়েছি এবং গিয়ে 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 আমরা তৈরি হয়েছি। সেই জায়গা থেকে উনি বলছেন যে শামীম কবিরের গানের গলা খুব ভালো ছিল, এবং একটা গানের কথা বারবার বেশ কয়েকটা লেখায় আমি নিবন্ধে দেখেছি যে আমার রাজা ঘুরে বনবাসিব। আমি শুরুতে ঝোঁকের কথা বলেছিলাম। প্রত্যেকটা মানুষের মধ্যেই, বিশেষ করে সৃষ্টিশীল মানুষের মধ্যে ঝোঁক বলে একটা ব্যাপার আসলেই থাকে যদি আমরা খতিয়ে দেখতে চাই। এবং দেখেন তার প্রত্যেকটা কবিতার মধ্যে এই যে একটা ভার, জীবনের ভার, এটা ঠিক খেতে পড়তে না পাওয়া, সাকসেসফুল না হওয়া সেই ভার নয়। ওই এনিহলের ভারটা যদি আমরা বুঝতে পারি, এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের ভারটা যদি বুঝতে পারি, আবার আমরা যখন বুঝে যাই যে জীবনের সত্যিকার অর্থে কোনো অর্থ নাই, এই যে একটা এন্ডলেস ভয়েড, এই ভয়েডটাকে সাধারণ মানুষের নিতে পারার কথা না, একেবারেই নিতে পারার কথা না। নিতে পারতে হলে ভেতরে জোর থাকতে হয়, অনেক জোর। এখন এই জোর সবসময় ফোর্স খাটিয়ে হয় না। এই জোর আসে কোত্থেকে? আমার অনুধাবন হলো এই জোর আসে যে যত মিহি হয়, যে যত পেলব হয়, যে যত গভীর হয়, যার দেখার ভঙ্গি যত বেশি দূর হয়, তার মোকাবেলা করবার সামর্থ্যটাও বোধ হয় তত বেশি হয়।
তো সেই জায়গা থেকে যখন শামীম কবিরকে তার বন্ধুরা আবার ফিরে দেখছেন, মূল্যায়ন করছেন, এবং 3 দশক পরে এখন আমরা যাদেরকে লিখতে দেখছি তাদের সঙ্গে আবার একটা ব্রিজিং করে দিচ্ছেন। তার মানে ওই যে আমরা গল্পে পড়েছি, তবুও কোথাও মায়া রহিয়া গেল। উনি গেছেন, কিন্তু আমাদের দেহ নিয়ে চলে যাওয়াই তো সবসময় সৃষ্টিশীল মানুষের জন্য চলে যাওয়া নয়, দেহাতীত বলেই তো আমরা, ওনার একটা কবিতাও আছে যে কি যেন, অশরীরীকে শরীর দিয়ে ধরতে হয়, এই ধরনের লাইন আছে কিন্তু ওনার এই কবিতাটার মধ্যে, এই বইটার মধ্যেই আছে। তো আমি ওই যে আশিক মোস্তফার কথা বলছিলাম, ওনার ওই লেখাটাতে উনি বলছেন কি জানেন, যে আসলে না শামীম কবির নিজেই ছিল একটা গান, এবং উনি ছিলেন অতি সংবেদনশীল, মানে শামীম কবিরের কথা তিনি বলছেন, এবং একটা ঘোর লাগা প্রজন্মের বুক চেরা মরমে মরসিয়া। আমার কাছে সত্যি এই লাইনটাকে মনে হয়েছে শামীম কবিরকে যদি এক বাক্যে বলতে হয়, ধরতে হয়, পুরা 90 দশকের যে প্রবণতা, 90 দশকের আমাদের যে ভাঙচুরের সময়, নতুন করে নির্মাণের যে আকাঙ্ক্ষার সময়, এবং ব্যক্তিগত জীবনে ওনার যেভাবে তিনি তার বোধের মধ্যে দার্শনিক ইস্যুগুলো, সামাজিক ইস্যুগুলো, জীবনের সংকটগুলোকে লেয়ার বাই লেয়ার মোকাবেলা করেছেন, সেই জায়গা থেকে আমার মনে হয় শামীম কবিরের জন্য এই যে লাইনটা, যে শামীম কবির নিজেই আসলে ছিল একটা গান, এবং অতি সংবেদনশীল, এবং একটা ঘোর লাগা প্রজন্মের বুক চেরা মরমে মরসিয়া, এটাকে আমার কাছে মানে সবচাইতে বলে মনে হয়েছে আর কি। আর আরও অনেকেই লিখেছেন, আমার অনেকের কথা এখানে আমি লিখে টিখে রেখেছিলাম, অনেক নোট করা আছে, কিন্তু এত নোটে আর যাওয়ার কিছু নাই, বা যেতেও চাই না। আমরা অনেকেই বলেছেন আমি অনেক লম্বা করে ফেলতেছি, অত লম্বা করতে চাই না। মজনু শাহর লেখাটাও খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আপনারা যারা বইটা পড়েননি, পড়ে দেখতে পারেন, আমার ধারণা আপনাদেরও ভালো লাগবে। আর শেষ কথা হচ্ছে এইটুকু, দিন শেষে না এই পৃথিবীতে আমাদের সত্যিকার অর্থে জন্মের কোনো অর্থও নাই, কোনো, মানে এটা আমার মনে হয় কোনো অর্থ নাই। আর অর্থ নাই বলেই না মানুষের এত তাড়না, সে অর্থ দিতে চায় জীবনের মধ্যে, কারণ সে জানে জীবনের অর্থ নাই। জীবনকে অর্থবহ করতে হলে তাকে নিজেকে একটা অর্থ খুঁজে বার করতে হবে, অর্থটা দিতে হবে। আর আমাদের জীবনের অর্থময়তা তো আমরা আউট অফ কনটেক্সট করতে পারি না। এই যে শামীম কবির চলে গেছেন, তাকে এখনো প্রাসঙ্গিক করে রাখা, এ তো মায়ারই বন্ধন। উনি খুব বিরাট কবি ছিলেন, অফকোর্স নট। 24 বছরে চলে গেছেন, জীবনের কিবার তিনি অত দেখে ফেলেছেন, কিন্তু ওই অত অল্প সময়ের মধ্যে ওনার বয়সে, ওনার অভিজ্ঞতায় উনি যা দেখেছেন, তা আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমরাও আবার ফিরে দেখতে পারি। এবং নবের আপা, তারপরে সংস্কৃতি বাংলার যারা এই আয়োজনটা করলেন, আমাদেরকে আবার ফিরে দেখার সুযোগ দিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং সকল কবি সাহিত্যিকের এইরকম বন্ধু বলয় গড়ে উঠুক, সবাইকে প্রাণে ধরে রাখার মতন কেউ না কেউ থাকুক, সত্যি এটা আমার আকাঙ্ক্ষা, এবং সবার জন্য এই আমার শুভাশিস। আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ।